পুরো পৃথিবীর মোট সম্পদের চেয়ে পৃথিবীর ঋণ 3 গুণ বেশি। এর ঋণ ব্যবস্থা কোথা থেকে এলো? কেন সবাই সবার কাছে ঋণী? আর কেন এই সিস্টেম ভেঙে পড়লে পুরো বিশ্ব কেঁপে উঠবে? সময়টা 15 আগস্ট 1971। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টেলিভিশনে এসে ঘোষণা দেন, আজ থেকে আমেরিকা আর ডলারের সোনার সঙ্গে বদলাবে না। শুনতে ছোট সিদ্ধান্ত মনে হলেও এটাই আধুনিক অর্থনীতির সবচেয়ে বড় মোড়। এর আগে ডলারের পিছনে ছিল সোনা, এখন থেকে টাকা হলো শুধু সরকারের বিশ্বাসের উপর দাঁড়ানো কাগজ। একে বলে ফেইথ কারেন্সি। এই সিদ্ধান্তের পর বিশ্ব ঋণ বেড়ে যায় অস্বাভাবিকভাবে। বিলিয়ন থেকে ট্রিলিয়ন, ট্রিলিয়ন থেকে আজ মোট বিশ্ব ঋণ প্রায় 345 ট্রিলিয়ন ডলার, যা পুরো বিশ্বের অর্থনীতির প্রায় 3 গুণ। শুধু আমেরিকার ঋণই 38 ট্রিলিয়ন ডলার। কিন্তু এখানে আসল দাদা শুরু। সবাই সবার কাছে ঋণী, কিন্তু টাকা যায় কোথায়? আমেরিকা চীনের কাছে ঋণী। চীন নিজে 18 ট্রিলিয়ন ডলারের ঋণে ডুবে। চীনা ব্যাংক আমেরিকার বন্ড ধরে রেখেছে। আমেরিকার ব্যাংক ইউরোপ এবং চীনের ঋণ ধরে রেখেছে। প্রশ্ন হলো, তাহলে টাকা শেষ পর্যন্ত কার কাছে যাচ্ছে? বিশ্ব আসলে নিজেকে ঋণ দিচ্ছে। এটা গোল চক্র। টাকা ঘুরে আবার শুরুর জায়গায় ফিরে আসে। প্রাচীন সময়ে ঋণ মানে ছিল প্রতিশ্রুতি। এক কৃষক আরেক কৃষককে শস্য ধার দিত, কিন্তু সময়ের সাথে দূর দূরান্তে বাণিজ্য বাড়ে, সোনা বহন করা কঠিন হয়ে পড়ে। তখন ব্যাংকিং ও ক্রেডিটের জন্ম। 1694 সাল। ব্রিটেনের যুদ্ধের জন্য অর্থ চাই, সরাসরি ঋণ কেউ দিতে রাজি নয়। সমাধান, ব্যাংক অফ ইংল্যান্ড তৈরি। সাধারণ মানুষ সরকারের ঋণ দিতে পারল, বিনিময়ে পেল সুদ। এটাই আধুনিক রাষ্ট্রীয় ঋণের ভিত্তি। আর কলকারখানা, রেল লাইন, বিদ্যুৎ, রাস্তা সবকিছুর জন্য দরকার বিশাল টাকা। ঋণ ছাড়া তা অসম্ভব। বিশ্বযুদ্ধের পর দেশগুলো শুধু যুদ্ধ নয়, পুনর্গঠনের জন্যও ধার নিতে বাধ্য হয়। 1944 সাল। ডলার ভার্সেস সোনা, অন্য মুদ্রা ভার্সেস ডলার। কিন্তু ভিয়েতনাম যুদ্ধ, সমাজ কল্যাণ খরচ, এত ডলার ছাপা হলো যে সোনা আর যথেষ্ট ছিল না। 1971 সালে সোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হলো। এরপর থেকে সরকারের ইচ্ছে মতো টাকা তৈরি করতে পারে, ঋণের লাগাম খুলে যায়। আজ স্কুল, হাসপাতাল, রাস্তা, মন্দা সামলানো, রাজনৈতিক প্রতিশ্রুতি, সবাই ঋণের উপর দাঁড়িয়ে। আমেরিকা প্রতি $4 $1 আসে ঋণ থেকে। মোট ঋণের 70% নিজেদের নাগরিকের কাছ থেকে নেই। আপনি যখন ব্যাংকে টাকা রাখেন, ব্যাংক সেটা বসিয়ে রাখে না, সরকারকে ধার দেয়, বন্ড কিনে। এটাকে বলে বন্ড কিনে। সরকার সুদ দেয়, ব্যাংক আবার বন্ড কিনে। এটা বন্ধ চক্র। জাপানের টাকা যায় সৌদি আরবে, সৌদির টাকা যায় ব্রাজিলে, ব্রাজিলের টাকা আমেরিকায়। সবাই ঋণ নেয়, সবাই ঋণ দেয়। পুরো বিশ্ব একটা ঋণের জালে বাঁধা। এই সিস্টেম টিকে থাকে যতক্ষণ সুদের হার কম, বিনিয়োগকারীদের বিশ্বাস আছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা আসে, বিশ্বাস নষ্ট হয়, সুদ বেড়ে যায়, ঋণ সামলানো অসম্ভব হয়ে যায়। তখন সেটা মুদ্রাস্ফীতি হয়ে দাঁড়ায়। সমাধান হিসেবে সরকার টাকা চাপে। ফলাফল, টাকার মান কমে, নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এর উদাহরণ হিসেবে জিম্বাবুয়ে 2008 সালে দিনে দিনে সব কিছুর দাম দ্বিগুণ হয়ে যায়, $100 ট্রিলিয়ন নোট ছাপানো হয়। এই সকল সমস্যার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে উন্নয়নশীল দেশগুলো, কারণ তারা ডলারের ঋণ নেয়। নিজেদের মুদ্রা দুর্বল হলে ঋণ আরও ভারী হয়ে যায়। উদাহরণ তুরস্ক, পাকিস্তান, কেনিয়া। তবে এত কিছুর মধ্যেও এই ঋণেই শক্তি এবং ঋণে বিপদ হয়ে যায় কোনো একটা দেশের জন্য। যেমন অর্থনীতি চালায়, আবার ধ্বংস করতে পারে। আজকে বিশ্ব ব্যবস্থা এমন, থামা মানেই ধস, আর চলতে হবে ধার নিয়ে। কিন্তু চিরস্থায়ী গতি বলে কিছু নেই, একদিন হিসাব মেলাতেই হবে।